So hello guys and welcome you all again to my channel, that is A4 Aspirant. তো দেখো এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামের 2009 সালে শিফট 1 তার যে মোট 20টা কোয়েশ্চেন রয়েছে সেটা 1 বাই 1 সলভ করব। এই অঙ্কটা এই ভিডিওটা তোমাদের পরবর্তী যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন যেটা কয়েকদিন পরই হবে তার জন্য খুবই হেল্পফুল হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে যাওয়া। ওকে, তো চলো 1 বাই 1 স্টার্ট করে দিই অঙ্কগুলো করা। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে 72.5 হতে কত কমালে 18.76 পাওয়া যাবে। তো আমি কি করছি, 72.5 থেকে 18.76 কে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটাই কম হবে, এটা আমরা জানি। তো দেখো এখানে কিছু নেই, মানে শূন্য ধরে নিলাম, তাহলে কত হচ্ছে 10 ধরলে এটা 4, হাতে আমার 1, 8 হয়ে গেল, 8 আর এখানে 7 দশমিক বসে গেল। আবার হাতে আমার 1 ছিল, তাহলে 8 আর 1 9 হয়ে গেল, এবার 12 গেলে 3, হাতে আমার 1 থাকলো, 1 আর 1 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 53.74। তাহলে আমি 72.5 থেকে 53.74 বাদ দিলে এই মানটা পাবো। তো দেখো অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, কোনো বইয়ের ধার্য মূল্য হচ্ছে 165 টাকা এবং এটি 132 টাকায় বিক্রি হলো, তাহলে শতকরা কত টাকা ছাড় দেওয়া হলো সেটা আমাকে বার করতে হবে। তাহলে ধার্য মূল্য বা মার্ক প্রাইস হচ্ছে এখানে 165 টাকা। ওকে, আর বিক্রিত হলো মানে সেলিং প্রাইস হচ্ছে 132 টাকা। তাহলে এখান থেকে কিছু পরিমাণ টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে, 135 থেকে যদি 132 বাদ দিই তাহলে 33 টাকা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে এই ডিসকাউন্টের পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট কত হয়, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100, এটা ফর্মুলা। তাহলে ডিসকাউন্ট বা ছাড় কত দিয়েছে, 33 টাকা, কত টাকার উপর, 165 টাকার উপর, গুণিত 100। দেখো 33 গুণিত 5 হচ্ছে 165, ঠিক আছে, এবং 100কে 5 দিয়ে ভাগ করলে আমি পাবো কত, 20। তাহলে উত্তর বেরোলো কত, 20%। তাহলে মোট ছাড়ের পরিমাণ হচ্ছে 20%, যেটা হচ্ছে কি অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো বেশ ভালো কোয়েশ্চেন এটা ছিল, একদম ইজি। ক্লার্কশিপে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো সেগুলো ইজি লেভেলেরই হয়, খুব তাড়াতাড়ি করতে হয়, সময়ও কম থাকে তাই। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে, কোনো ক্যাম্পে 30 জন ছাত্রছাত্রীর জন্য 18 দিনের খাবার মজুদ ছিল, এবার সেখানে আরো 6 জন এসে ক্যাম্পে যোগ দিল, তো ওই খাদ্যে কতদিন চলবে। তো দেখো এটা আমরা কি জানি, 30 জন ছাত্রছাত্রীর কদিনের খাবার ছিল, 18 দিনের খাবার ছিল, ঠিক আছে। এবার সেখানে এসে কি হচ্ছে, আরো 6 জন যোগ দিল, তাহলে 30-এর সাথে 6 জন আরো যদি যোগ দেয়, ঠিক আছে, তাহলে ওই সেম টাকা, সরি ওই সেম খাদ্য যে মজুদ রয়েছে তাতে কদিন চলবে। আমি ধরছি যে এক্স দিন যাবে। ওকে, তাহলে দুটোর কি মান সমান হবে, যতজন ছাত্র এবং যতদিন যাবে সেই দুটো কি সমানুপাতে থাকে, তাহলে সরি ব্যস্তানুপাতে থাকে। তোমার যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লো তাহলে তোমার দিনের পরিমাণ কমলো। তো এখান থেকে এবার ক্যালকুলেট করি এটাকে, তাহলে 30 গুণিত 18 রয়েছে, এটা হয়ে গেল কত, 30 6 36 জন, কদিন চলবে, এক্স দিন ধরলাম। তা দেখো 6 6 5 30 এবং এখানে 6 6 36, তাহলে এখান থেকে পেলাম 6x সমান 5 গুণিত 18। এখান থেকে এক্স এর মান কত, দেখো এটা এদিকে গুণে আছে, তাহলে এদিকে গেলে এটা কি হয়ে যাবে, বিয়োগের ভাগের আকারে চলে যাবে। তাহলে 6 3 18 এবং 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 দিন। তাহলে ওই খাবারে মোট 36 জন ছাত্রের কতদিন যাবে, 15 দিন যাবে। ঠিক আছে, দেখো অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে, বি একা ওই কাজটা 30 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে কাজটা করবে। তাহলে আমি যদি এখানে লিখি এ প্লাস বি দুজন মিলে
কদিনে কাজটা করতে পারছে, দুজন মিলে কাজটা করছে 12 দিনে, তাহলে এটা ওদের টাইম। ঠিক আছে, বি কাজটা করছে কদিনে, বি একা কাজটা করবে হচ্ছে 30 দিনে। তাহলে মোট কাজ কত হবে, টোটাল ওয়ার্ক হবে 12 আর 30-এর এলসিএম। দেখো 12 আর 30-এর যদি আমি এলসিএম নিই বা লসাগু, 6 দিয়ে ভাগ যাবে, এখানে 2, এটা 5, 6 দুগুণে 12, 12 আর 5 গুণ করলে হচ্ছে লসাগু 60। তাহলে মোট কাজের পরিমাণ কত, 60। তাহলে তাদের এফিসিয়েন্সি কত, তাদের এফিসিয়েন্সি হচ্ছে মোট কাজকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে এ ও বি দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 60/12 5, এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো এফিসিয়েন্সি অফ এ এর এফিসিয়েন্সি বার করি কি, দেখো টোটাল থেকে আমি বি এর পরিমাণটা বাদ দিলাম, তাহলে 5 - 2 সমান কত, 3। তাহলে টাইম কত লাগবে, তাহলে সময় লাগবে টোটাল যে কাজ রয়েছে, মোট যে কার্য যেভাবে যত তাদের এফিসিয়েন্সি, তাহলে 60/3 সমান 20 বা 20 দিন সময় লাগবে ওই কাজটা এ যদি একা করে। তাহলে এটারও কোয়েশ্চেন, এটারও উত্তর হচ্ছে অপশন সি, 20 ডেজ। ওকে, চলো 4 নম্বর অঙ্কটা আমরা সলভ করলাম। এই অঙ্কটা বেশ কমন অঙ্ক, এরকম অঙ্ক প্রত্যেকবারই একটা করে থাকে, তো এটারও প্র্যাকটিস করবে। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো পরবর্তী কি অঙ্কটা কি বলছে, যে দুজন শ্রমিক রয়েছে, তাদের দৈনিক মজুরির অনুপাত 4:3 এবং তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত? তাহলে এখানে দুজন শ্রমিক রয়েছে, 1 আর 2, তাদের মজুরির অনুপাত কত দিয়ে দিচ্ছে, 4:3। এবার দেখো 1 নম্বর যে শ্রমিক, সে 2 নম্বর শ্রমিকের থেকে বেশি পায়, কত পাচ্ছে, 1 অংশ বেশি পাচ্ছে, 1 ইউনিট। ওকে, কত টাকা পাচ্ছে 1 ইউনিটের জন্য, বেশি কাজ করার জন্য সে 9 টাকা বেশি পাচ্ছে। তাহলে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত, 4, তাহলে 4 ইউনিট সমান কত, 9 গুণিত 4, 36 টাকা। তাহলে হচ্ছে 36 টাকা হচ্ছে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6 এরপর। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? তো দেখো এখানে পিতা, ফাদার, আর এখানে পুত্র, এদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। আমি ধরছি পিতার বয়স হচ্ছে 2x, তাহলে পুত্রের বয়স কত হচ্ছে x। এটা কি 4 বছর আগে তাদের বয়সের অনুপাত। বর্তমান তাদের বয়স কত, আরো 4 বছর বেশি বাড়বে বর্তমানে, তাহলে +4, এটা হচ্ছে তাদের বর্তমান বয়স, এটাও +4, এটা কি হচ্ছে বর্তমান বয়স। ওকে, তাহলে দেখো এই দুটোরই সমষ্টি তো হচ্ছে 80 বছর, তাহলে আমি লিখতে পারি 2x + 4 + x + 4 সমান কত, 80। তাহলে এখান থেকে পাচ্ছি 3x + 8 সমান 80, বা এখান থেকে পাবো দেখো 3x সমান 80 - 8, এদিকে প্লাসে থাকলে এদিকে মাইনাস হয়ে যাবে, সমান 72। তাহলে এখান থেকে x এর মান কত পেয়ে যাব, 72/3, 72কে 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 24। এটা হচ্ছে x এর মান। এবার চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত, 2x + 4, তাহলে এর অ্যান্সার কত হবে, দেখো আমি এখানে যদি করে নিই, তাহলে 2 × 24 প্লাস কত 4, 24 দুগুণে 48, 48 4 যোগ করলে হচ্ছে কত, 52 বা 52 হচ্ছে যে পিতা তার বর্তমান বয়স 52 বছর। দেখো এটার উত্তর হচ্ছে অপশন সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, বলেছে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তো এরকম অঙ্কগুলো করার জন্য কি করবো বলো তো, আমাকে প্রথমে হচ্ছে যেটা চেয়েছে যে কোনো একটা এককে, আমার সময়ের এককে আমাকে পরিণত করে নিতে হবে। সেটা আমি সবচেয়ে ছোটটাতেও করতে পারি, সবচেয়ে বড়টাতেও করতে পারি। অর্থাৎ সেকেন্ড সবচেয়ে ছোট এখানে, ঘন্টা সবচেয়ে বড়।
আমি কি করি সেকেন্ডেই করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। তো প্রথমে কি বলেছে, 1 মিনিট 48 সেকেন্ড, এটাকে আমি সেকেন্ডে চেঞ্জ করে নিচ্ছি। 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড, প্লাস কত যোগ হয়ে যাবে সেটা 48 যেটা এক্সট্রা পড়ে আছে, তাহলে 60-এর সাথে 48 যোগ করলে হচ্ছে 108 সেকেন্ড। আর এবার এখানে বলেছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, দেখো 1 ঘন্টাকে প্রথমে আমাকে মিনিটে চেঞ্জ করতে হবে, তাহলে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। এবার মিনিটটাকে আমি সেকেন্ডে চেঞ্জ করব, তাহলে 60-এর সাথে কত গুণ করব, 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে আরো 60 গুণ করব, তাহলে 1 ঘন্টা সমান এটা পেলাম। এবার কি করতে হবে, আমাকে কত শতাংশ সেটা বার করতে হবে, তাহলে পার্সেন্টেজ কত, তাহলে 1 মিনিট 48 সেকেন্ড অর্থাৎ 108 সেকেন্ড, 1 ঘন্টার উপর কত শতাংশ, তাহলে 60 গুণিত 60, এটা নিচে বসবে, যেহেতু শতাংশ বার করতে হয়েছে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখো ক্যালকুলেট করি, 0 0 এখানে কাটলো, এখানেও 0 0 কেটে গেল, তাহলে কত পড়ে রইল, 108 এবং 6 6 36, দেখো 36 3-এ হচ্ছে 160 হয়, ওকে, তাহলে এখান থেকে আমি উত্তর কত পেয়ে গেলাম, 3%, অর্থাৎ 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত, 3%, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা এটা। তো দেখো এখানে কি বলেছে, 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত। দেখো মধ্য সমানুপাতি বার করার জন্য একটা ফর্মুলা বলেছিলাম, যে ধরো a/b আর b/c এরকম থাকলো, এখান থেকে আমি b এর মানটা কি পেতে পারি, বা মধ্য সমানুপাতি যেটা b রয়েছে এর মানটা পেতে পারি আমি হচ্ছে √ac। আমি সেভাবেই এখানে ক্যালকুলেট করে দিই, ফর্মুলাতে একদম মান বসিয়ে দিই। কত রয়েছে, এটা 1/4 এর মান, এবং সি এর মানটা ধরে নিচ্ছি 1/36, তাহলে 1/36। এবার দেখো এটাকে আমি কিভাবে করতে পারি, 1/4 যেরকম আছে থাক, 36 কত হয়, 36 হচ্ছে, সরি 36-এ হচ্ছে 4 গুণিত 9, এটা আমরা জানি, তাহলে 1/36 কে আমি 1/4 ইন্টু 1/9 এই আকারেও লিখতে পারি। এবার প্রত্যেকটা রুট বার করি আমি, কত দেখো 1/4 এর বর্গমূল কত হবে, হাফ, গুণিত এখানেও এর বর্গমূল কত হবে, হাফ, এবং 1/9 বর্গমূল কত হবে, 1/3। এবার ওপরে ওপরে নিচে নিচে গুণ করে দিই, 1 1 1 তিনটে গুণ করলে বেরোবে 1, দেখো 2 2 4, 4 3 হচ্ছে কত, 12, তাহলে এদের মধ্য সমানুপাতির মান বেরিয়ে গেল 1/12, যেটা কি হচ্ছে অপশন ডি যে প্রশ্নটার উত্তর। ঠিক আছে, চলো দেখি নেক্সট অঙ্কটা, কোয়েশ্চেন নাম্বার 9। এটা বেশ একদম ইজি কোয়েশ্চেন। তো দেখো এখানে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 9-এ গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেমি, এবছর তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, উচ্চতা তার কত হয়েছে, 148.5, তাহলে তার উচ্চতা শতকরা পরিবর্তন কত হলো, তাহলে আগে ছিল কত, 144, এখন কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত হলো, 148.5 সেমি, আর এখানে ছিল 144 সেমি, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, দেখো 148.5 থেকে 144 যদি বাদ দিই, তাহলে আমি পাবো কত, 4.5 সেমি। এবার সেটাই শতকরা কত পরিবর্তন হয়েছে সেটা বার করতে হবে, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ, কত পরিবর্তন হয়েছে, 4.5, কতর ওপর, 144-এর ওপর, গুণিত 100, তাহলে আমি এখানে যদি দশমিকটা তুলে দিই, তাহলে দেখো দশমিকের পর কত আছে, দুটো সংখ্যা, সরি একটা, তাহলে ঠিক ততগুলো শূন্য আমি নিচে এখানে বসাবো। তাহলে এবার দেখো 1440-কে যদি আমি 45 দিয়ে ভাগ করি, সেটা করে দেখি কিভাবে হবে। তো 45 3-এ হচ্ছে 135, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে 9, এবং এখানে শূন্যটা নেমে গেল, তাহলে 45 দুগুণে কত হচ্ছে, 90, তাহলে এটাও কেটে গেল, তাহলে 45 এখানে কত বেরোচ্ছে, এখানে বেরোলো হচ্ছে নিচে 32, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 100/32%, দেখো ওপর নিচে আমি 4 দিয়ে ভাগ করতে পারি,
তাহলে পাবো এখানে 25 আর এখানে পাবো হচ্ছে 4, সরি 8, নিচে পাবো 8। তাহলে কত বেরোলো? 25/8%। এটাকে আমি লিখতে পারি কত? দেখো 3 8 24, তাহলে 3 পূর্ণ, বাকি পড়ে থাকছে 1, আর এটা নিচে 8 হর যেরকম রইলো বসে গেল। তাহলে 25/8কে আমি লিখতে পারি 3 পূর্ণ 1/8%, অর্থাৎ অপশন ডি এই প্রশ্নটার উত্তর। ওকে, এটা বেশ ভালো প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10 এর পরে সলভ করবো আমরা। তো চলো হাফওয়ে মার্ক চলে এলাম। দেখো এখানে কি বলেছে, 1083কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তো এরকম যখন অঙ্ক থাকবে তখন আমি কি করবো বলো তো, এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেবে সেটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো 1083কে যদি রয়েছে, দেখো 8 একে 9, 9 আর 3 যোগ করলে 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করতে পারি। তো ডিভিজিবিলিটি রুল অনুযায়ী যদি কোনো সংখ্যার প্রত্যেকটা ডিজিট যদি তার মানে ডিজিটের যোগফল সেটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 3 দিয়েও ভাগ যাবে, এটা আমরা জানি। তাহলে এখানে এটাকেও 3 দিয়ে ভাগ করে দিই। 3 1-কে 3 3-কে 9, হাতে আমার 1, তাহলে 18 হবে। 3 6 18, কিছু পড়ে থাকলো না, হাতে আমার 3 রইলো। 3 1-কে 3। এবার 361, এটা আমরা জানি 19-এর স্কোয়ার, তাহলে 19 গুণিত 19। তাহলে 1083-তে এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমি কি পাবো? 3 গুণিত 19 গুণিত 19, এটা পেলাম। তাহলে দেখো এইখানে আমি কি চেয়েছি, একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি হচ্ছে, আমাকে যে কোনো সংখ্যার দুবার চাই দরকার পড়বে। এই সংখ্যাকে দুবার গুণ করলে তবেই সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। দেখো এখানে 19 দুবার আছে, তাহলে 3 কি রয়েছে? একবার, তাই তো? তাহলে এই সংখ্যাটিকে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে আমাকে হয় ভাগ করতে হবে, আর নয়তো 3 দিয়ে গুণ করতে হবে। এখানে চেয়েছে কত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি এখানে 3 দিয়ে ভাগ করলেই সংখ্যা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে। তাহলে অপশন বি 3 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো হাফওয়ে মার্ক আমরা কমপ্লিট করে ফেললাম, আর 10টা প্রশ্ন বাকি রইল। তো চলো 1 বাই 1 সেগুলো কমপ্লিট করে ফেলি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, চলো করে দেখি। তো দেখো 11 নম্বর প্রশ্নটা বলেছে, মোহনলাল 675 টাকায় একটা রেডিও কিনে সেটা 12% লাভে বিক্রয় করলো। তো রেডিওটির বিক্রয় মূল্য কত? তাহলে রেডিওটির ক্রস প্রাইস কত হচ্ছে? 675। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হচ্ছে 675 গুণিত, এটা হচ্ছে 100 ধরে নিচ্ছি, এবং এখানে হচ্ছে 100 প্লাস 12, কারণ 12% লাভে বিক্রয় করেছে। তাহলে 675 গুণিত হচ্ছে এটা 112/100। ঠিক আছে, দেখো প্রত্যেকটাকে আমি ওপর নিচে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 2, তাতে আমার 3, তাহলে 28, এবং 100-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 25। এবার 675-কে আমি 25 দিয়ে ভাগ যাবে, দেখি কত বেরোয়। 25 দুগুণে 50, পড়ে থাকবে 17, আর 5-এ 175, 25 7-এ হচ্ছে 175 হচ্ছে। তাহলে পেয়ে গেলাম এখানে কত? 27 গুণিত 28, এটা আমি পেয়ে গেলাম। তাহলে এই দুটো গুণ করলেই আমি বিক্রয় মূল্য পেয়ে যাব। তা গুণটা এখানে করে নিই। তাহলে এখানে করলে হচ্ছে 7 8-এ 56, হাতে আমার 5, 7 দুগুণে 14, এবং 8 দুগুণে 16, যোগ করলে 30, আর 5-এ 35, 5 বসলো, হাতে রইলো 3, 2 দুগুণে 4, আর 4 আর 3 যোগ করলে 7, 756 টাকা। তাহলে মোহনলাল রেডিওটা যদি তোমার হচ্ছে 12% লাভে বিক্রয় করে, তাহলে রেডিওটার বিক্রয় মূল্য হবে 756 টাকা। এটা কি হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে 11 নম্বর কোয়েশ্চেনটাও সলভ হয়ে গেল। তো চলো দেখি, আর 9টা কোয়েশ্চেন বাকি রইলো। চলো 12 নম্বর কোয়েশ্চেনটা 1 বাই 1 সলভ করি এবার। বলছে আমের মূল্য প্রতি কেজি 20 টাকা থেকে প্রতি কেজি 23 টাকায় বর্ধিত করা হলো। তাহলে বর্ধিত মূল্যের শতকরা হার কত? তাহলে কস্ট প্রাইস কত রয়েছে বললো? আচ্ছা, কস্ট প্রাইস না, এখানে আমি করছি। তাহলে প্রাথমিক বা ইনিশিয়াল কত রয়েছে? 20, ফাইনাল ভ্যালু কত হয়ে গেল? 23 টাকা।
তাহলে কত পরিমাণ ইনক্রিজ হয়েছে? 3 টাকা বর্ধিত করা হলো। এটা তোমার হচ্ছে যে টাকাটা বর্ধিত করা হলো, তাহলে তার পার্সেন্টেজ রেট কত? দেখো ক টাকা বাড়ানো হলো? 3 টাকা। কত টাকার ওপর? 20 টাকার ওপর। শতকরা বার করতে গেলে আমাকে গুণিত হচ্ছে 100, তাহলে 20 5-এ 100 হয়, এবং 3 গুণিত 5 করলে হচ্ছে 15%। তাহলে 15% বৃদ্ধি করা হলো আমের দাম। ঠিক আছে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি 13 নম্বর অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এইটা কি বলেছে, যে 110 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি হলো। এবার কত টাকায় ওই জিনিসটা যদি বিক্রয় করি তাহলে 10% লাভ হবে। আচ্ছা, 10% ক্ষতি মানে কি? তো যদি কস্ট প্রাইস তোমার 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাই তো? তাহলে 90 টাকার মান হচ্ছে কত? 180 টাকা। 1 টাকার ভ্যালু কত? 180/90। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? যে অ্যাকচুয়াল যে কস্ট প্রাইস সেটা আমাকে বার করতে হবে। তাহলে কত পাচ্ছি? 180/90 গুণিত 100, এটাই পেয়ে গেলাম। বা এটাকে ডাইরেক্টলি আমি এইভাবেও বার করে নিতে পারি যখন বুঝতে পেরে গেছি। তাহলে ডাইরেক্ট আমি কস্ট প্রাইস কীভাবে বার করতে পারবো? যে টাকাটা বিক্রয় মূল্য সেটা রইল, বিক্রয় মূল্যের মানটা নিচে 90 এবং ওপরে 100, ডাইরেক্টলি এভাবেও ক্যালকুলেট করে নেওয়া যায়। তাহলে দেখো 90 দুগুণে হচ্ছে 180, 100 দুগুণে 200 টাকা। 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তাহলে এবার বলেছে কত টাকায় ওই জিনিসটা যদি বিক্রয় করি তাহলে 10% লাভ হবে। তাহলে এবার সেলিং প্রাইসটা কত হবে? দেখো 200 টাকা অলরেডি কস্ট প্রাইস, তাহলে কত টাকার উপর? 100 টাকার উপর বিক্রি হচ্ছে, কত হচ্ছে? 10% লাভ হচ্ছে। 10% লাভ পেলে কত হচ্ছে? 110 টাকা হয়ে যাবে তার পরিমাণ। তাহলে এবার এটাকে বিক্রি করি, দেখো 1 1 0 0 কেটে গেল, তাহলে 200-কে 10 দিয়ে কাটলে হচ্ছে 20, এবং 20 আর 11 গুণ করলে পাচ্ছি 220 টাকা। তাহলে 220 টাকায় যদি বিক্রি করি তাহলে আমি মোট 10% লাভ করব ওই জিনিসটা বিক্রি করে। তাহলে অপশন সি হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর। চলো আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটা দেখি কি দিয়েছে। বলছে বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতোপার চেয়ে 10% কম নম্বর পেয়ে মোট 81 নম্বর পেয়েছে। তাহলে সুতোপা কত নম্বর পেয়েছে সেটা বার করতে হবে। তো দেখো এইরকম যদি আমি আরো তাড়াতাড়ি করতে চাই তাহলে সেটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারি, পার্সেন্টেজকে। দেখো 10%কে যদি আমি ফ্র্যাকশনে চেঞ্জ করি বা ভগ্নাংশে চেঞ্জ করি তাহলে সেটা হয়ে যাবে 1/10। ওকে, তাহলে এবার দেখো এই যে 1/10 এটা কি সুতোপার নাম্বারের ওপর? তাহলে এই যে 10 নাম্বারটা এটাই হচ্ছে সুতোপার নম্বর, ঠিক আছে? আর এই যে এক অংশ এটা কি? যেটা হচ্ছে মহুয়া কম পেয়েছে, ঠিক আছে? তাহলে মহুয়ার নাম্বারটা কত হবে? 10 মাইনাস 1, 9 অংশ। তাহলে 9 অংশের মান কত? 81। তাহলে এক অংশের মান কত হবে? 81/9, তাহলে হচ্ছে 9। তাহলে সুতোপার নম্বর কত পেয়েছে? সুতোপা পেয়েছে দেখো 10, তাহলে 10-এর সাথে আমি 9 গুণ করে দিলে সুতোপার নম্বর পেয়ে যাব। তাহলে 9 10-এ কত? 90। তাহলে সুতোপা মোট 90 নাম্বার পেয়েছে। তার 10% হচ্ছে 9 নম্বর, 9 নম্বর কম হলে মহুয়ার 81 নম্বর পাওয়া যাবে। তাহলে অপশন ডি এই প্রশ্নটার উত্তর, ঠিক আছে? তো চলো দেখি 15 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলেছে যে এই কটা সংখ্যা রয়েছে তাদের গড় যদি 16 হয় তবে এক্স এর মান কত? তো দেখো আমি কি জানি যে এভারেজ বা গড়, এটার মানে কি হচ্ছে সাম অফ নাম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বারস, ঠিক আছে? এভাবে আমরা বার করতে পারি। তাহলে দেখো এখানে গড়ের মান কত দিয়েছে? 16। এখানে কি লিখতে পারি? দেখো আমি যে কটা সংখ্যা রয়েছে তাদের যোগফল নেব। সাম অফ নাম্বার মানে যোগফল নিতে হবে তাদের। তাহলে 15 প্লাস 18 প্লাস এক্স প্লাস 14
প্লাস 21 প্লাস 26 প্লাস 8, ঠিক আছে। এবং কতগুলো নাম্বার রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7, মোট 7টা নম্বর রয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব। তাহলে এবার প্রথমে আমি কি করছি, দেখো 16টা রয়েছে আর এখানে নিচে 7 রয়েছে, তাহলে এদিকে চলে এলে এটা গুণ হয়ে যাবে। আর এইবার এই সংখ্যাগুলো যোগ করি, 15 18 33, 33 14 47, 47, আচ্ছা আর একবার সরি ভুলে গেল, তাহলে 15 প্লাস 18 33, 33 14 47, 47 21 68, 68 26 হচ্ছে 94, 94 আর 8 হচ্ছে 102। তাহলে এটা কত পেলাম, এক্স প্লাস 102। ওকে, তাহলে এখান থেকে কত এক্স এর মান কত হবে দেখো, 16 গুণিত 7 হচ্ছে 7 6 42, 7 এর মান 4, 7 একে 7, 4 যোগ করলে 112। আর এদিকে প্লাস আছে, তাহলে এদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে গেলাম কত, 10, ঠিক আছে। তাহলে এক্স এর মান বেরিয়েছে অপশন বি 10। বেশ ভালো অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো, একদমই বেসিক। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 16টা দেখি কি দিয়েছে। তো দেখো 16 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, যে একটি কাপড় 80 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, কাপড়টির ক্রয় মূল্য কত? আচ্ছা তাহলে 25% মানে কত, 25% যদি আমি ভগ্নাংশে পরিণত করি তাহলে পাবো 1/4। তাহলে 1/4 এই যে 4, এটা তো কস্ট প্রাইস, আর এটা কি হচ্ছে প্রফিট, ঠিক আছে। তাহলে এখানে সেলিং প্রাইস কত, 4 + 1 5 ইউনিট, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 5 ইউনিট, এর মান কত, 80 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত, 80/5, 16 টাকা। তাহলে কস্ট প্রাইস চেয়েছে আমাকে কাপড়টির ক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে 4 ইউনিট। তাহলে 16 গুণিত 4, আর 16 গুণিত 4 হচ্ছে 64 টাকা। কি অপশন সি হচ্ছে প্রশ্নটার উত্তর, ঠিক আছে। একদম বেসিক অঙ্ক এটা। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো পরের অঙ্কটায় বলেছে দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু 36, তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে। এবার আমরা জানি যে কোনো সংখ্যার লসাগু গুণিত গসাগু, ঠিক আছে। এটা কি হয়, সংখ্যা দুটির গুণফলের সমান, ঠিক আছে। বা যদি ভালো করে এটা ইংলিশে লিখি তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ নাম্বারস। তাহলে এখান থেকে দেখো এলসিএম এর মান বা লসাগুর মান আমাকে বার করতে হবে। তাহলে আর গসাগু বা এইচসিএফ এর ভ্যালু দিয়ে দিয়েছে 36, আর সংখ্যা দুটির গুণফল কত, 15,552। তাহলে এখান থেকে লসাগুর মানটা পেয়ে যাব, এলসিএম সমান কত, 15,552/36। এখানে যদি এটাকে ভাগ করি 5 3 2, এটাকে 36 দিয়ে ভাগ করলে 36 4 হয় 144, বাদ দিলে পড়ে থাকছে 11, আর এখানে 5। তো 36 3 হচ্ছে 108, পড়ে থাকলো হচ্ছে 7, 2টা নেমে গেল, 36 দুগুণে 72, কেটে গেল। তাহলে কত বেরোলো, লসাগুর মান হচ্ছে 432। তাহলে সংখ্যা দুটি লসাগু হচ্ছে অপশন সি 432। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো বলেছে 360 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে,
তাহলে ট্রেনটির গতিবেগ কত। এবার একটা ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং একটা ট্রেন সেই সেটাকে পার করছে। তাহলে ইলেকট্রিক পোস্টটা পার করার সময় ট্রেনটি মোট কতটা দূরত্ব পার করছে। ইলেকট্রিক পোস্ট সেটাকে তার যে কি বলবো দূরত্ব, সেটা হচ্ছে একদমই নেগলিজিবল হয় ট্রেনের দূরত্বের কাছে, তো সেটাকে আমরা কোনো ভ্যালু ধরবো না। তার মানে ইলেকট্রিক পোস্টটাকে পার করা মানে ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা তার নিজস্ব দৈর্ঘ্যটা। তাহলে ডিস্টেন্স এখানে কত, 360 মিটার, আর টাইম বা সময় কত নিয়েছে, 18 সেকেন্ড। তো আমরা জানি হচ্ছে স্পিড বা ট্রেনটির গতিবেগ বার করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, বা 360/18, 18 দুগুণে 36, তাহলে 20 মিটার/সেকেন্ড। এবার আমাকে এখানে অঙ্কগুলো দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরটা চেয়েছে। তাহলে মিটার/সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করার জন্য আমি 18 × 5 এটা গুণ করি। কি হয় দেখো, মিটার/সেকেন্ড আর এখানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, দুটো রয়েছে ইউনিট। মিটার/সেকেন্ড হচ্ছে এসআই ইউনিট, আর কিলোমিটারটা যাই হোক সেটা হোক। তাহলে মিটার/সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি গুণ করি 18/5, আর এটা হচ্ছে তোমার গুণ করি কত, তোমার 5/18 গুণ করি, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি মিটার/সেকেন্ডে আনতে চাই। তাহলে এবার এটা ক্যালকুলেট করে নিই। 5×4 = 20, আর এখানে 4×18 কত, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ইলেকট্রিক পোস্টটা পার করতে ট্রেন সময় নেবে 18 সেকেন্ড নিয়েছে, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে অপশন ডি, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো কোয়েশ্চেন নম্বর 19 বলেছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে বর্তমানে 1 কেজি চায়ের দাম কত টাকা হচ্ছে, 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল। তাহলে একই করি, শতকরাকে ভগ্নাংশে পরিণত বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। 30%কে আমি 3/10 হিসেবে লিখতে পারি। তাহলে এটা কি, এটা ছিল পূর্বে যে ভ্যালুটা মানে ইনিশিয়াল, এবং এটা কত হয়েছে, যেটা ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে ফাইনাল বা একদম অন্তিম কত টাকা হয়েছে, 10 + 3 13 ইউনিট হয়েছে চায়ের, 1 কেজি চায়ের দাম। তাহলে 13 ইউনিটের মান কত রয়েছে দিয়েছে এখানে, 78 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 78/13, 13 6 78 হয়, তো 6 টাকা। তাহলে পূর্বে কত টাকা দাম ছিল, ইনিশিয়ালি 10 টাকা, 10 ইউনিট তোমার হচ্ছে দাম ছিল। তাহলে এর মান কত, 6 × 10, 6 10 60 টাকা। তাহলে 1 কেজি চায়ের দাম পূর্বে ছিল অপশন সি, 60 টাকা। খুবই সোজা অঙ্ক এটা, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা, অর্থাৎ কোয়েশ্চেন নম্বর 20 এই সেটের ফাইনাল অঙ্ক। তো দেখো 20 নম্বর প্রশ্নটা বলেছে যদি a:b = 3:4 এবং b:c = 6:5 হয় তবে a:c কত। তাহলে এখানে a:b, এটা কত, b:c, এদের এখানে মানটা বসিয়ে দিই, কত হচ্ছে 3:4, আর এটা 6:5। ঠিক আছে, তো দেখো বি এদিকে কেটে গেল দুটোই, তাহলে এখানে নিচে কত পড়ে থাকলো, a:c। তো সিমিলারলি যদি এখানেও কোনো কিছু কাটে দুদিকে, তাহলে কেটে দেখবো। দেখো 4 আর 6কে 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, আর এটা 3 দুগুণে 6। এবার কি হচ্ছে, এই সাইডকে আমরা উপর নিচে গুণ করে দেবো। তাহলে 3 3 কত হয়ে যাবে, 9, এবং 5 দুগুণে কত হয়ে গেল, 10। তাহলে এ এবং সি এর অনুপাত হচ্ছে 9:10। এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো ঠিক আছে, দেখো এইভাবেই আমরা WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2009-এর মোট 20টা অঙ্কের কোয়েশ্চেন 1 by 1 সলভ করে ফেললাম। বেশ সোজা সোজাই কোয়েশ্চেন ছিল, মোটামুটি প্রিলিমিনারি লেভেলে এরকমই ইজি কোয়েশ্চেন্সই থাকে। বাট এটা যেহেতু 2009 সালের কোয়েশ্চেন, এখন 2024-এ হবে, তাহলে এতটা ইজি নাও হতে পারে, একটু হয়তো
মান বাড়তে পারে, কারণ প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা বোর্ডই এখন তাদের প্রশ্নের মান ধীরে ধীরে বাড়াচ্ছে। এমনকি পিএসসি যদি কয়েকটা লাস্ট কয়েকটা অঙ্ক যেরকম সরি পরীক্ষা যদি দেখো, যেরকম কি মিসলেনিয়াস বা ডাব্লিউবিএসিএস প্রিলিমস এবছরের, প্রত্যেকেই অঙ্কের মান আগের থেকে একটু উন্নত হয়েছে। ঠিক আছে, বেশ শক্ত শক্ত কিছু কোয়েশ্চেন আছে যেগুলো এর আগে নর্মালি প্রিলিমস বা পিএসসির এক্সামে আসতো না। তো তাও এগুলো প্র্যাকটিস করে নেওয়া বেটার, কারণ কি একটা আন্দাজ থাকে কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো এইভাবেই সেট ওয়ানটা আমরা শেষ করে ফেলাম, অর্থাৎ 2009 সালের শিফট ওয়ানের অঙ্কগুলো। এর পরের ভিডিওতে আমি শিফট টু এর অঙ্কগুলো সলভ করব এবং সেটাও আপলোড করে দেবো কদিনের মধ্যেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কোথাও যদি ইমপ্রুভের মনে হয় তাহলে কমেন্টও করো, আর কোথাও যদি অসুবিধা হয় সেটাও কমেন্টে জানিও। তো চলো বাই এই ভিডিও থেকে, টাটা।